আসসালামু আলাইকুম। জয়যাত্রা টেলিভিশনের প্রবাস বার্তায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি কামরুজ্জামান আলী। পুরো সংবাদ শুরু করব, তবে তার আগে জানিয়ে দিচ্ছি বার্তার শিরোনামগুলো। বিদেশগামীদের জন্য করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক করলেও সব জেলায় করোনা পরীক্ষার ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে প্রত্যন্ত অঞ্চলের প্রবাসীরা। অবৈধ মাদক পাচারের অভিযোগে ইস্ট লন্ডনের বাসিন্দা 21 বছর বয়সী ওয়াসিম হোসেনকে 4.5 বছরের কারাদণ্ড প্রদান। এবং সৌদি আরবের মদিনায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আইয়ুব নামে চট্টগ্রামের সাতকানিয়ার এক বাংলাদেশি যুবক নিহত। এতক্ষণ শুনছিলেন প্রবাস বার্তা শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। সরকার বিদেশগামীদের জন্য কোভিড নেগেটিভ সনদ বাধ্যতামূলক করলেও সব জেলায় করোনা পরীক্ষার ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পোহাতে হচ্ছে প্রত্যন্ত অঞ্চলের প্রবাসীদের। শেষ মুহূর্তে টিকিট জোগাড় হলেও সময় মতো করোনা পরীক্ষা করতে না পারায় যাত্রা বাতিল হচ্ছে অনেকের। সারা দেশে মাত্র 16টি প্রতিষ্ঠান কোভিড টেস্টের জন্য নির্দিষ্ট করায় ঢাকার নমুনা পরীক্ষা কেন্দ্রের উপর চাপ পড়েছে। করোনা পজিটিভ যাত্রীর বিদেশ যাওয়া ঠেকাতে 23 জুলাই থেকে সব বিদেশগামীর জন্য কোভিড সনদ বাধ্যতামূলক করেছে সরকার। বেসরকারি ল্যাবের কোভিড সনদ নিয়ে প্রশ্ন ওঠায় করোনা পরীক্ষার জন্য 16টি সরকারি প্রতিষ্ঠান নির্ধারণ করে দেওয়া হয়। কিন্তু সরকারি নির্দেশনার আগেই যারা এয়ারলাইন্সগুলোর দেওয়া তালিকাভুক্ত প্রতিষ্ঠান থেকে পরীক্ষা করেছেন তাদের পুনরায় পরীক্ষা করতে হচ্ছে। এ অবস্থায় করোনা পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বাড়ানো ও ফি কমানোর দাবি প্রবাসীদের। সিভিল সার্জন মইনুল আহসান বলেন, রংপুরে স্যাম্পল দেবে আর 24 ঘন্টায় রিপোর্ট নিয়ে ঢাকায় এসে ফ্লাইট ধরা ঝুঁকিপূর্ণ। এজন্য দেশের লোড নিতে হচ্ছে। প্রয়োজনে পরীক্ষা কেন্দ্র বাড়ানো হবে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম BMSF এর বাহরাইন শাখার কমিটি গঠন করা হয়েছে। রোববার বাহরাইনে এক বৈঠকে এই কমিটি গঠন করা হয়। কমিটিতে জয়যাত্রা টেলিভিশনের বাহরাইন প্রতিনিধি মোহাম্মদ স্বপন মজুমদারকে সভাপতি এবং নিউজ 24 প্রতিনিধি একরামুল হককে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। এছাড়া বাংলা টিভির নজরুল ইসলাম সম্রাটকে সাংগঠনিক সম্পাদক করে 15 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি শহীদুল ইসলাম পাইলট এবং সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর কমিটি ঘোষণাকালে বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা, দাবি ও অধিকার রক্ষায় 14 দফা আন্দোলনের প্রবাসী সাংবাদিকরাও ঐক্যবদ্ধ হচ্ছেন। ইতিমধ্যে লন্ডন, আমেরিকা, ইউরোপ, মালয়েশিয়া, মালদ্বীপে BMSF এর শাখা কমিটি গঠিত হয়েছে। নেতৃবৃন্দরা বলেন, সাংবাদিকদের মর্যাদা রক্ষায় 14 দফার বিকল্প নেই। সংগঠনের গুরুত্বপূর্ণ ও শীর্ষ 3টি পদে নির্বাচিতরা আগামী 15 দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। অবৈধ মাদক পাচারের অভিযোগে ইস্ট লন্ডনের বেথনালগান গ্রিন এলাকার বাসিন্দা 21 বছর বয়সী ওয়াসিম হোসেনকে 4.5 বছরের কারাদণ্ড দিয়েছে বেসিলডন ক্রাউন কোর্ট। বেসিলডনে একটি গাড়ি থেকে তাকে আটক করেছিল পুলিশ। এ সময় তার কাছ থেকে ড্রাগ, হেরোইন এবং কোকেইন উদ্ধার করে পুলিশ। এছাড়াও তার কাছ থেকে নগদ 350 পাউন্ড এবং একাধিক সিম কার্ড উদ্ধার করা হয়। মোবাইলে মাদক পাচার সংশ্লিষ্ট বার্তাও পায় পুলিশ। আটকের সময় ওয়াসিম তার শরীরের গোপনাঙ্গে মাদক লুকিয়ে রাখার চেষ্টা করে বলেও আদালতে জানানো হয়। কারাদণ্ডের পাশাপাশি তাকে 5 বছরের জন্য অপরাধীর তালিকায় রাখতে নির্দেশ দিয়েছে আদালত। এছাড়াও ওয়াসিম একটির বেশি মোবাইল এবং সিম কার্ড রাখতে পারবে না বলে জানিয়েছে আদালত। সেটিও অবশ্যই তার নামেই রেজিস্টার হতে হবে এবং পুলিশকে তার মোবাইলের IMEI নাম্বার এবং সিমের সিরিয়াল নাম্বারও সরবরাহ করতে হবে। আর নিজের নামে রেজিস্টার এবং ইন্স্যুরেন্স না হলে ঘর এবং গাড়ির চাবিও সে বহন করতে পারবে না। একাধিক মানুষের সঙ্গেও সে মেলামেশা করতে পারবে না বলে আদালত নির্দেশনা দিয়েছে। প্যারিসে বাংলাদেশ দূতাবাস সম্মুখে ফ্রান্স প্রবাসী বাংলাদেশি বৌদ্ধ সমাজের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার 10 নম্বর পাদুয়া ইউনিয়নের ফলাহারিয়া গ্রামের নিকটবর্তী বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠান জ্ঞানশরণ মহারণ্য বৌদ্ধবিহারের জমি এবং স্থানীয় বৌদ্ধদেরকে স্থানীয় এরশাদ মাহমুদ ও তার দলবল নিয়ে উচ্ছেদ এবং বসতভিটা ভোগ দখল করে এবং বৌদ্ধবিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শরণাঙ্ক ভিক্ষুকে প্রাণনাশের হুমকি দেওয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। শেষে গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি উদয়ন বড়ুয়া এবং অঞ্জন বড়ুয়া সহ একটি প্রতিনিধি দল রাষ্ট্রদূত ইমতিয়াজ হোসেনের হাতে তুলে দেন। মানববন্ধনে শিবলু বড়ুয়ার পরিচালনায় বক্তব্য রাখেন কল্যাণ রত্ন বড়ুয়া, চন্দ্রজ্যোতি বড়ুয়া, ধর্মান্ধ ভিক্ষু সহ স্থানীয় বৌদ্ধ প্রতিনিধিরা।
কুয়েতের সরকার অভিবাসী কমাতে একটি প্রবাসী কোটা বিল প্রণয়ন করেছে। ওই খসড়া আইনে বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের জন্য কোটা প্রস্তাব করা হয়েছে মাত্র 3%। এর আগে দেশটির প্রধানমন্ত্রী শেখ সাবা আল খালিদ আল সাবা বলেছিলেন, কুয়েতে অবস্থানরত অভিবাসীর সংখ্যা 70% থেকে 30% নামিয়ে আনা হবে। তার এই মন্তব্যের পর সরকার নতুন এই শ্রম অর্থাৎ অভিবাসী আইন তৈরির পদক্ষেপ নিয়েছে। ওই বিলে বলা হচ্ছে, কুয়েতে বসবাসকারী ভারতীয়দের সংখ্যা দেশে মোট জনসংখ্যার 15%-এর বেশি কখনো যেন না হয়। পারস্য উপসাগরীয় অঞ্চলের এই দেশটির অর্থনীতি তেল বিক্রির উপর অনেকটাই নির্ভরশীল, কিন্তু মহামারী করোনা ভাইরাসে অর্থনৈতিক সংকট এবং তেলের দাম পতনের কারণেই এই সিদ্ধান্ত। উপসাগরীয় দেশ কুয়েতে করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে, ফলে দেশটিতে 4 মাসেরও বেশি সময় লকডাউন কারফিউ শেষে একটি বাদে বাকি সব এলাকা থেকে লকডাউন উঠিয়ে নেওয়া হয়েছে। তবে পুরো কুয়েতে 9 ঘন্টার কারফিউ চলছে, রাত 8টা থেকে ভোর 5টা পর্যন্ত। লন্ডনে 2 বাংলাদেশি কিশোরকে প্রকাশ্যে কুপিয়ে জখম করেছে কৃষ্ণাঙ্গ তরুণদের একটি গ্যাং। সোমবার স্থানীয় সময় বিকেল 3টায় ইস্ট লন্ডনের ক্লিসি অঞ্চলের ওয়েলসে স্ট্রিটে ওই ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম। তবে প্রতিবেদনে ওই 2 বাংলাদেশি 2 কিশোরের নাম ঠিকানা প্রকাশ করা হয়নি। তাদের টিনএজার হিসেবে পরিচয় করে দেওয়া হয়েছে। তারা আরও জানায়, ভুক্তভোগীরা নিজেদের বাসা থেকে বের হতেই আক্রমণের শিকার হয়। এদিকে প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানিয়েছে, নিরস্ত্র 2 কিশোর বাসা থেকে বের হয়ে কিছু দূর যেতেই 5 কৃষ্ণাঙ্গ তরুণ তাদের ধাওয়া করে। ইউকে নিউজ ইন পিকচার্স এর ভিডিওতে দেখা গেছে রাস্তায় তাদের পোশাক পরে রয়েছে, পাশে রক্তের দাগ। এদিকে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বেলা 3টা 49 দিকে তারা মারামারির খবর পান। দুজনকে রাস্তায় পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, একজনকে তারা পর্যবেক্ষণে রেখেছেন, আরেকজনের অবস্থা খুব একটা খারাপ নয়। ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি লন্ডন পুলিশ। সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি। সৌদি আরবের মদিনায় এক বাংলাদেশি যুবক। নিহত যুবকের নাম মোহাম্মদ আয়ুব। তিনি সৌদি আরবে ভাড়ায় গাড়ি চালাতেন। জানা গেছে, রোববার অন্য একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তার গাড়িটি তাৎক্ষণিক দুমড়ে মুচড়ে যায় এবং তিনিও গুরুতর আহত হন। পরদিন সোমবার সৌদির একটি সরকারি হাসপাতালে তিনি মারা যান। নিহত আয়ুবের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদ্রাসা ইউনিয়নে। নিহতের একটা আত্মীয় ফারুক আহমেদ জানান, তিনি মদিনা মনোয়ারা থেকে প্রায় 70 কিলোমিটার দূরে ভাড়ায় ইউনিট গাড়ি চালাতেন। তিনি ভাড়া নিয়ে যাওয়ার পথে অন্য গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে গুরুতর আহত হয়। স্থানীয় সৌদি পুলিশ সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করে। পরদিন সে হাসপাতালে মারা যায়। তিনি জানান, আয়ুবের লাশ বর্তমানে সৌদি আরবের হাসপাতাল মর্গে রয়েছে। এদিকে সৌদিতে ভালো নেই প্রবাসী বাংলাদেশিরা। লকডাউন তুলে নেওয়া হলেও প্রবাসী বাংলাদেশিদের অবস্থা এখনও খারাপ। যারা ফ্রি ভিসায় গিয়েছেন তাদের অবস্থা আরও করুণ। বিভিন্ন হোটেলে কাজ করা প্রবাসীদের বাধ্যতামূলক ছুটিতে পাঠাচ্ছেন হোটেল মালিকরা। প্রায় 3 মাসের লকডাউন শেষে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে সৌদি আরব। তবে উমরা ভিসা বন্ধ থাকায় সৌদি আরবে যেতে পারছেন না বিভিন্ন দেশের হাজিরা। এতে লোকসান গুনতে হচ্ছে মক্কা ও মদিনার হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায়ীদের। খরচ কমাতে কর্মচারীদের বাধ্যতামূলক ছুটিতে পাঠাচ্ছেন হোটেল ব্যবসায়ীরা। কর্মহীন অবস্থায় প্রতিদিনই বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন হাজার হাজার প্রবাসী বাংলাদেশি। সৌদি থেকে ফিরলেন আরও 409 বাংলাদেশি। তারা বলছেন, গত 3 মাস পরিবারের চাহিদা অনুযায়ী টাকা পাঠাতে পারেননি। দোকানপাট খুলতে শুরু করলেও নেই বেচাকেনা। বৈধ অবৈধ মিলিয়ে সৌদি আরবে বর্তমানে 22 লাখ প্রবাসী বাংলাদেশি অবস্থান করছে। মহামারী করোনায় দেশটিতে এই পর্যন্ত 670 জন বাংলাদেশি মারা গেছেন। দর্শক, প্রবাসের আরো খবর জানতে এখন আমরা সরাসরি সংযুক্ত হব প্রবাসে। দর্শক, এই মুহূর্তে আমরা সংযুক্ত হব বাহরাইনে। বাহরাইন থেকে আমাদের সাথে সংযুক্ত হবেন নজরুল ইসলাম নাহিদ। আমরা কথা বলবো সেখানকার করোনা পরিস্থিতি সহ বাংলাদেশি প্রবাসীদের সর্বশেষ অবস্থা সম্পর্কে। জনাব নজরুল ইসলাম নাহিদ, শুনছেন নিশ্চয়ই আমাকে? শুনছি আপনাকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জয়যাত্রা টেলিভিশনকে। এত সুন্দর সুন্দর আমাদের এই প্রবাসী সহ দেশ এবং বাইরের সমস্ত সুন্দর সুন্দর সংবাদ পরিবেশন করার জন্য ধন্যবাদ জয়যাত্রা টেলিভিশনের প্রতিনিধি, বাহরাইনের প্রতিনিধি মোহাম্মদ স্বপন মজুমদারকে আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য।
জি, আমরা শুরুতেই আপনার কাছে থেকে জেনে নেব। আমরা জানি, আমাদের কাছে যে তথ্য রয়েছে, বাহরাইন অনেকটাই রিকভারি করছে করোনা বিশ্ব থেকে, এবং অনেকটাই তারা স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে, এবং বাংলাদেশি প্রবাসীরা যারা আছেন সেখানে অনেকটাই ভালো অবস্থানে এখন ফিরে যাচ্ছেন বলে আমাদের কাছে তথ্য রয়েছে। এরপরে সর্বশেষ তথ্য আপনি আমাদেরকে জানাবেন যে কতটা স্বাভাবিক জীবন পেয়েছে এ পর্যন্ত এসে। ধন্যবাদ আপনাকে আবারও। আপনি আপনি নিশ্চয় জানেন, মিডল ইস্টের মধ্যে বাহরাইন খুবই ছোট্ট একটি দেশ। এখানে জনসংখ্যা প্রায় 18 থেকে 20 লাখের মধ্যে। এই জনসংখ্যা, দেশের সরকার খুব ভালো মতো এটা নিয়ন্ত্রণ করতে পেরেছেন। জনসংখ্যার যে করোনা যে মহামারীর যে অবস্থাটা, সেটা প্রথম দিক থেকে এরা স্ট্রিক্টলি পদক্ষেপ নিয়েছেন, সেই পদক্ষেপ পুরোপুরি কাজে লেগেছে। এবং এখানে যে আমরা বাংলাদেশি যারা আছেন এবং তাদের জন্য আমাদের বাংলাদেশি কমিউনিটি সহ বাংলাদেশি এম্বাসি তৎপর ছিলেন, এবং সেই তৎপরতার লক্ষ্যে এরা যখন যে পদক্ষেপ নেওয়া দরকার, যখন যে সিচুয়েশন হয়েছে, সেই সিচুয়েশনের পর্যাপ্ত পদক্ষেপ নিয়েছে, এবং সেই পদক্ষেপে আজকে বাহরাইন অনেকটাই নরমালের দিকে চলে আসে। এখন বাহরাইনে বাইরে চলাচল করলে মনে হবে না যে এখানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এখন খুব একটা বেশি আছে। সেই লক্ষ্যে আপনি জানেন, বাহরাইনে সেই 18 থেকে 20 লক্ষ মানুষের মধ্যে অলরেডি 7.5 লাখ টেস্ট এখানে করা হয়েছে। সেই 7.5 লাখ টেস্টের মধ্যে পজিটিভ ছিল মাত্র 37,316 জন। এই 37,316 জনের মধ্যে অলরেডি রিকভারি হয়ে গেছে প্রায় 33,000 মতো। মাত্র 3,500 পেশেন্ট এখন করোনা অ্যাক্টিভ কেস হিসেবে হসপিটালে ভর্তি আছেন, এবং তাদের যথার্থ ব্যবস্থা নিচ্ছেন এদেশের সরকার। এবং এই 33,000 মতো বাংলাদেশি আছেন মাত্র 1280 জন। এই বাংলাদেশি 1280 জনের মধ্যে মারা গিয়েছেন আজ পর্যন্ত 16 জন। এবং বাংলাদেশ এম্বাসি এই বাংলাদেশি কমিউনিটিদের জন্য এই যারা মারা গেছেন এবং যারা অসুস্থ হয়ে আছেন তাদের রীতিমতো যোগাযোগ রাখতেছেন, এবং তাদের যা করণীয় তারা ঠিকঠাক মতো সেই সময় মতো সবকিছু করে যাচ্ছেন। তো এখন এই অবস্থায় যখন অনেকটাই স্বাভাবিক জীবন, আমরা অন্যান্য দেশগুলো দেখেছি, ইউরোপের অনেকগুলো দেশকে দেখেছি, তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার পরেও আবারও নতুন করে আক্রান্তের সংখ্যা সেখানে দেখতে পেয়েছে, এবং দ্বিতীয় ধাপে বা তৃতীয় ধাপে গিয়ে আবার কিছুটা বাড়ার সেখানে খবর আমাদের কাছে আছে। এরকম বাহরাইন যখন স্বাভাবিক জীবনে ফিরছে, তখন নাগরিকরা এই করোনা ভাইরাস থেকে বেঁচে থাকার জন্য কতটা স্বাস্থ্যবিধি মেনে চলছে, বা কতটা নিয়ম কানুনের ভিতরে সরকারি যে নির্দেশনাগুলো আছে সেই নির্দেশনাগুলো কতটুকু মেনে চলছে? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, বাহরাইন সরকার প্রথম দিক থেকে যে রুলস রেগুলেশন দেশের নাগরিক সহ বাইরে থেকে যারা থাকেন তাদের সবার জন্য যে রুলস রেগুলেশন দিয়েছিলেন, এদেশের যারা বসবাস করতেছেন তারা প্রায়ই সেই রুলস রেগুলেশন ফলো করে চলতেছেন। যেমন বাইরে দুজনের বেশি একসাথে চলাচল করা যাবে না। প্রত্যেক মার্কেটের সামনে পুলিশ মোতায়েন, 24 ঘন্টা পুলিশ মোতায়েন আছেন, এবং তারা তাদের তদারকিতে আছেন। এবং বাইরে গেলে বাধ্যতামূলক মাস্ক পরিধান করতে হবে, এবং যদি কারো কোনো ব্যক্তির মধ্যে মাস্ক না থাকে তৎক্ষণাৎ পুলিশ এসে তাকে ধরে এবং তাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টে জরিমানা করাচ্ছেন, এবং তাকে পর্যাপ্ত পরিমাণ অ্যাওয়ারনেস করে দিচ্ছেন যে আপনি এই করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে আপনাকে মাস্ক পরতে হবে, বাইরে আসতে হলে মাস্ক পরেই আসতে হবে। এদেশের সরকার যথেষ্ট তৎপর, এবং এদেশের পুলিশ বাহিনীও যে সমস্ত এরিয়াতে জনবল বেশি সে সমস্ত এরিয়াতে প্রত্যেক বিল্ডিং এর সামনে, প্রত্যেক মার্কেটের সামনে, এবং আপনি জানেন দেশ সরকার দুটি রুলস এবং নতুন করে দিয়েছেন। যেমন আগে বাংলাদেশ ও অন্যান্য দেশের লোকজন এদেশের ফুটপাতের মধ্যে কিছু বিজনেস করতেন, সেই ফুটপাতের বিজনেস পুরোপুরি নিষিদ্ধ করে দিয়েছেন। কেউ আর ফুটপাতের মধ্যে কেউ বিজনেস করতে পারবেন না, নাম্বার 1। নাম্বার 2, নতুন রুলস এর মধ্যে আরেকটা রুলস হলো, বাংলাদেশ থেকে যখন এখন তো মোটামুটি বাংলাদেশ থেকে কিছু ফ্লাইট বাহরাইনে আসতেছে, এবং বাহরাইন থেকে বাংলাদেশে কিছু ফ্লাইট যাচ্ছে, কিন্তু বাহরাইন থেকে যারা আসতেছেন তাদের জন্য দুটি রুলস ফলো করতে হবে অবশ্যই। যেমন বাহরাইনে আসার পরে করোনা টেস্টের জন্য 30 দিনের বাহরাইন সরকারকে পে করতে হবে, সেটা নিয়ে আসতে হবে বাংলাদেশ থেকে। এবং আজকে 23 তারিখ, আজকের পর থেকে যারা বাংলাদেশ থেকে বাহরাইনে আসবে তাদের বাধ্যতামূলক করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে বাহরাইনে আসতে হবে। যদিও তারা সার্টিফিকেট নিয়ে আসবেন, তারপরে বাহরাইন সরকার তাদের
তো তাদের কনফার্মেশনের জন্য তারা নিজেরাও সেই টেস্টটি করিয়ে নেবেন এবং সেই টেস্টের জন্য বাহরাইন সরকারকে 30 দিনের পে করতে হবে এবং বাহরাইনে আসার পরে থেকেই তাদের ডাইরেক্ট হোম কোয়ারেন্টাইনে যেতে হবে 10 থেকে 14 দিনের জন্য এবং এই 10 থেকে 14 দিনের পরেও আরেকবার টেস্ট করাতে হবে, সেখানেও 30 দিনের লাগবে। সুতরাং যারা বাংলাদেশ থেকে বাহরাইনে আসতেছেন অথবা আসতে চাচ্ছেন তাদের অবশ্যই 30+30 এই 60 দিনের তাদের সাথে থাকতে হবে এবং তাদের এই 60 দিনের বাংলাদেশ বাহরাইনের সরকারকে করোনা টেস্টের জন্য পে করতে হবে। আমি এখানে একটু আপনার কাছে জানতে চাইবো, আমরা অন্যান্য দেশে নিশ্চয়ই আপনার কাছেও সেই তথ্য রয়েছে যে ইতালিতে আমরা যেটা দেখেছি, যার কারণে আজকে সারা বিশ্বের বাংলাদেশি যারা প্রবাসী আছেন তাদেরকেও কিছুটা ভোগান্তির শিকার হতে হচ্ছে। সেখানে বাংলাদেশি যারা ছিল তাদের যে কোয়ারেন্টাইন দিয়েছিল, তাদের যে নির্দেশনা দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে, সেই নির্দেশনাগুলো ঠিকভাবে মান্য না করার কারণেই কিন্তু সমস্যাটা ইতালিতে তৈরি হয় এবং সেই সমস্যা কিন্তু ইতালিতে বেশ প্রকট আকার ধারণ করেছে। সেখানে বাংলাদেশিদের বিপক্ষে অবস্থান নিয়েছে কিছু ইতালিয়ান কট্টরপন্থী ইতালিয়ানরা। সেক্ষেত্রে বাহরাইনে যে বাংলাদেশিরা আছে, আপনি বলছেন যে রুলস এবং রেগুলেশনের কথা বলছেন এবং যারা বাহরাইনে প্রবেশ করছে তাদের জন্য যে কোয়ারেন্টাইন মোট 60 দিনের যে একটা নিয়ম শৃঙ্খলার কথা বলছেন, এগুলো আসলে যারা যাচ্ছে বা সেখানে যারা অবস্থান করছে, যারা কোভিড-19 আক্রান্ত হচ্ছেন, তারা আসলে ঠিকমতো মেনে চলছে কিনা? বাংলাদেশ থেকে যারা আসছে তারা, আপনি জানেন বাংলাদেশের যে টেস্টের রিপোর্টটা বাইরের দেশে অলরেডি এটা নিয়ে অনেকটাই বিব্রতকর অবস্থায় ফেলেছে। যেমন এই সায়েদ এবং সাবরিনা মার্কেজের কোভিড-19 টেস্টের রিপোর্ট তারা নিয়ে আসছিলেন, তার জন্য বাংলাদেশ সরকারও বিব্রত অবস্থায় পড়েছে। বাংলাদেশের টেস্টের মান এখন কোনো দেশেই সেভাবে গ্রহণ করতেছে না। অনুরূপভাবে বাহরাইনও তারাও জানে যে বাংলাদেশের থেকে যদিও তারা নেগেটিভ টেস্টের রেজাল্ট নিয়ে আসতেছে, তারপরেও তাদের নিজেদের কনফার্মেশনের জন্য এই টেস্ট আবার তারা করে নিচ্ছে এবং তারা যদিও এখানে প্রথম টেস্ট নেগেটিভ আসে, তারপরেও তাদের 10 থেকে 14 দিনের মতো হোম কোয়ারেন্টাইন থাকতে হচ্ছে। সেটা থাকার জন্য এই দেশের সরকার কিছুটা তারা জানে কিভাবে থাকাইতে হবে। তাদের ফোন নাম্বার আছে, তাদের সেই ফোন নাম্বারটা দেশে যেখানে তারা স্যাম্পল দিচ্ছে সেখানে তারা নিয়ে নিচ্ছে এবং তাদের সেই ফোন নাম্বারটা ট্যাগ করা। যদি তাকে ঘরে থাকতে বলতেছে, সে ঘর থেকে যদি সে কোথাও যায় তাহলে তাদের কাছে ডাইরেক্টলি ইনফরমেশন চলে যাচ্ছে যে এই লোকটা সে বাইরে যাচ্ছে। সেই ট্যাগ করার জন্য তারা ধরে ফেলতে পারতেছে এবং তাৎক্ষণিক পুলিশের মাধ্যমে সেই লোকটাকে ধরে এবং তাদের সেই ব্যবস্থাটা নিয়ে নিচ্ছে। জি, অনেক ধন্যবাদ জনাব নজরুল ইসলাম নাহিদ আমাদের সাথে সংযুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আমরা এই পর্যায়ে চলে যেতে চাই ব্রাজিল থেকে আমাদের সাথে সংযুক্ত হবেন মীর আহমেদ মিরু, আমাদের প্রতিনিধি। আমরা জানবো ব্রাজিলের বর্তমান অবস্থা সম্পর্কে। মীর আহমেদ মিরু, আপনি শুনছেন নিশ্চয়ই আমাকে? জি, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে। ওয়ালাইকুম সালাম, আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আমি আপনার কাছে জানতে চাইব যে আমাদের কাছে যে তথ্য রয়েছে এ পর্যন্ত, যে ব্রাজিলে করোনা ভাইরাসের মৃত্যুর সংখ্যা 80,000 অতিক্রম করেছে, যেটা সত্যিই উদ্বেগজনক এবং বিশ্বে যুক্তরাষ্ট্রের পরেই হয়তো ব্রাজিলের অবস্থান রয়েছে মৃত্যুতে। ঠিক এই পরিস্থিতিতে আসলে সর্বশেষ কি তথ্য আছে এখন পর্যন্ত, আজকে পর্যন্ত করোনা পরিস্থিতি, আপনি শুরুতে যদি আমাদেরকে একটু জানান। ভোরের শুভেচ্ছা জানাই আপনাকে এবং কলাকুশলীদেরকে। যে ব্রাজিলের মানে প্রবাসীদের মধ্যে এই যাবৎকালে এমন পরিস্থিতি, এটা কখনো আমাদের প্রবাসীরা কিন্তু অভ্যস্ত ছিল না। মানে এই পরিস্থিতি সারা বিশ্বকে, করোনা পরিস্থিতি সারা বিশ্ব স্থবির করে দিয়েছে। তার মধ্যে এখন সবচেয়ে বেশি ভয়ানক ভাবে এবং পরিস্থিতি দাঁড় করিয়েছে ব্রাজিল এবং ব্রাজিল বাঙালি প্রবাসীদেরকে। এই যাবৎকালের ব্রাজিলের যে প্রতিদিনের হিসাব করলে এখন ডে বাই ডে কিন্তু ব্রাজিলে বাড়তেছে। ব্রাজিলের কমার কোনো পরিকল্পনা বা কমার কোনো দৃশ্য আমরা এখনো খুঁজে পাচ্ছি না। আজকে ব্রাজিলের 22 তারিখ। আজকে এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ব্রাজিলের যে করোনা আক্রান্তের পরিস্থিতির বিবরণে জানা যায় যে 13,366 জন মারা গেছে আজকে এবং 46,887 জন আক্রান্ত হয়েছে। একদিনে আপনি দেখেন মারা গেছে 1346 জন আর আক্রান্ত হয়েছে 46,867 জন। সর্বমোট আজ পর্যন্ত মারা গেছে প্রায় 82,000 ঊর্ধ্বে এবং
এই পর্যন্ত চিকিৎসা নিয়েছেন 1,46,66,000, যে প্রতিদিন ব্রাজিলের এমন পরিস্থিতি, যে পরিস্থিতি মোকাবেলা করা সব ব্রাজিলের নাগরিক এবং আমাদের প্রবাসীদের জন্য একটা দুশ্চিন্তা হয়ে পড়েছে। আপনি জানেন আমাদের প্রবাসীরা এখানে খুবই নিজেদের সবকিছু নিয়ে যে তারা একটা মনোবল জোগাড় করে এবং মনোবল নিয়ে তারা কিন্তু ব্রাজিলে কিন্তু অবস্থান করছিল। এবং ব্রাজিলের এই যে মহামারী, এই করোনা ভাইরাস যত প্রকট হচ্ছে, ব্রাজিলের প্রবাসীদের কিন্তু মনোবল ভেঙে যাচ্ছে এবং ব্রাজিলের প্রবাসী যারা আছেন তারা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ছে। ইতিমধ্যে যারা এই ব্রাজিলের এই ভয়াবহতার মধ্যেও, এবং সামনে আমাদের একটা উৎসব, আমাদের বড় একটা ঈদ, পরিবার সবকিছু চিন্তা করে তারা যে ওই মধ্যরাত্রে যে বাণিজ্যিক যে বাজার এবং ছাপালো যে মধ্যরাত্রে যে বাজারটি বসে, বস্ত্র বাজার, সেখানে আমাদের কিছু প্রবাসী তারা জীবন জীবিকার জন্য ঝুঁকি নিয়ে রাস্তা নেমেছিল। রাস্তায় নামার পরে এখন যদিও পরিসংখ্যা বলা যাচ্ছে না কতজন আক্রান্ত হচ্ছে, কারণ কোনো দেশ তো আর আলাদাভাবে পরিসংখ্যা হয় না কোন দেশে কত প্রবাসী কত লোক আক্রান্ত হয়েছে। টোটাল আক্রান্তের মধ্যে এখন আমরা বলতে পারছি না যে ব্রাজিলের বাঙালি প্রবাসীদের মধ্যে কতজন আক্রান্ত হয়েছে। তবে আমরা যতটুকু পরিসংখ্যা আমাদের বিভিন্ন সামাজিক সোসাইটি এবং প্রবাসীদের মধ্যে জানা যায়, অন্তত 60 আপ যে প্রবাসী বাংলাদেশি যে আক্রান্ত। তবে এখনো অনেক অনেক প্রবাসী আছে তারা তাদের অসুস্থতার কথা কাউকে জানাইতেও চায় না, কারণ অনেক কারণে। তা আমি এখন মনে করি যে ব্রাজিলে আমাদের বাংলাদেশের প্রবাসীদের জন্য একটা এবং নির্ভরযোগ্য একটা দেশ ছিল, সেটা অনিশ্চিত হয়ে যাচ্ছে। আর ইতিমধ্যে গতকাল আমাকে আমাদের কমিউনিটির নেতা যারা আছেন বিভিন্ন আমাদের এই ব্রাজিল চাপালোতে আমাদের মসজিদ কমিটির সভাপতি তিনি জানিয়েছেন যে আমরা আমাদের এই প্রবাসের এই বাঙালিদের পরিস্থিতি নিয়ে আমরা আমাদের দূতাবাসকে জানিয়েছি লিখিতভাবে এবং মৌখিকভাবে, কিন্তু দূতাবাসের থেকে আমরা কোনো আশ্বস্ত কোনো ভরসা পাচ্ছি না। এমনকি তাদের অভিযোগ হলো যে দূতাবাস আমাদের এই পরিস্থিতির জন্য পাশে আসি দাঁড়ানো এবং আমাদের কমিউনিটির সাথে বসে আমাদের এই পরিস্থিতি এবং করোনা ভাইরাস মোকাবেলায় একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা নেওয়া এবং আমাদের একটু সাবাস দেওয়া উচিত ছিল। এবং যারা আহত, যারা সুস্থ হয়েছে, যারা যে মারা গেছে তাদের বিষয়ে যে দূতাবাস খোঁজ খবর নেওয়া উচিত। আর এখন যারা আক্রান্ত আছে হাসপাতালে তাদের বিষয়ে আমাদের অন্তত পক্ষে দূতাবাস সরকারের পক্ষ থেকে যে খোঁজ খবর নেওয়া আমরা প্রয়োজন মনে করি। আমরা এখন এই মুহূর্তে মনে করি আমাদের অভিভাবকহীন, আমাদের রাষ্ট্র এবং সরকারের প্রতি ব্রাজিল প্রবাসীদের উদার আহ্বান যে আমাদের এই মুহূর্তে যে ব্রাজিল প্রবাসীদের জন্য, যেহেতু ব্রাজিলের সবচেয়ে বেশি এই করোনা ভাইরাসের মহামারী আক্রান্ত এবং নিহতের সংখ্যা, এই জন্য বিশেষভাবে ব্রাজিল প্রবাসীদের জন্য সরকার উদ্যোগ নেওয়া উচিত। এই জন্য যে আমরা দেশেও যাওয়া হচ্ছে না, এখানেও থাকা আমাদের জন্য কঠিন, ব্যবসা বাণিজ্য আমাদের প্রায় বন্ধ এবং আমাদের যে গোছানো টাকা ছিল সেও শেষ। এখন আমরা বিপাকে পড়েছি অর্থনীতির জন্য এবং এই মহামারী থেকে উত্তরণ হতে হলে নিশ্চয় কোনো না কোনো আমাদের দেশ থেকে বা আমাদের কোনো সংগঠন থেকে আমাদের এই বিষয় এবং আগিয়ে আসতে হবে জোরালো ভাবে। জি, এখন এই অবস্থায় সে দেশের সরকারের পক্ষ থেকে কি ধরনের সহযোগিতা আপনারা পাচ্ছেন, যারা প্রবাসীরা আছেন কি ধরনের সহযোগিতা পাচ্ছেন, এবং সরকারের পক্ষ থেকে যখন প্রতিনিয়ত ব্রাজিলে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, মৃত্যুর সংখ্যা, সরকারের পক্ষ থেকে কি ধরনের চিন্তা করা হচ্ছে বা কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এই নিয়ন্ত্রণের জন্য? আপনি জানেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখন এই মহামারীর ভয়াবহতার কথা জানিয়েছে, এই দেশের সরকার এবং এই দেশের প্রশাসন তেমন গুরুত্ব সহকারে দেন নাই, আর এই দেশের জনগণও এই করোনাকে তেমন গুরুত্ব দেন নাই। দায়িত্ব পালনের আপনি জানেন ব্রাজিল কিছুটা পিছিয়ে ছিল, যার জন্য এই দায়িত্বের জন্য ব্রাজিলের 2 জন স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করেছে এবং স্বাস্থ্য বিভাগের অনেক পরিবর্তন হয়েছে। এই সরকার যে তাদের দেশের জনগণের জন্য যে প্রমোদনা এবং জনগণের জন্য সুচিকিৎসার জন্য, সুস্থতার জন্য যে সরকার যথেষ্ট মেডিকেল ইকুইপমেন্ট সার্ভিস নতুন এবং সৃষ্টি করেছে বা টেম্পোরারি অনেক হাসপাতাল করেছে,
কিন্তু প্রমোদনা যেটা দিয়েছে বাংলাদেশিদের জন্য, সেটা সব বাংলাদেশি কিন্তু সে প্রমোদনা অংশগ্রহণ করতে পারে নাই বা পায় নাই। কারণ এটার কিছু জটিলতা আছে, কিছু কাগজপত্রের জটিলতার জন্য আমাদের অন্তত 30% আমাদের প্রবাসীরা কিন্তু এই প্রমোদনা পান নাই, তারা আরো করুণ অবস্থায় আছে। আর যেহেতু এই আজকে দীর্ঘদিন আপনার প্রায় শুরু থেকে এই পর্যন্ত ব্রাজিলের পরিস্থিতি তো দিন দিন নয়, কিন্তু বাড়তেছে, কমতেছে না, যার জন্য সরকারও দিশাহারা হয়ে গেছে যে এটা কিভাবে এই ভয়াবহ ক্ষতিগুলো কিভাবে তারা মোকাবেলা করবে। তার মধ্যেও তাদের স্বাস্থ্যকর্মী বেড়েছে এবং তাদের মেডিকেল ইকুইপমেন্ট বাড়িয়েছে টেম্পোরারি, আর তারা অনেক মেডিকেল সার্ভিস দিচ্ছে। এমনকি আরেকটি কথা হলো, সরকার যে প্রমোদনাটা বাড়ানোর কথা ছিল, এইখানেও সরকারের বিভিন্ন প্রশাসনের মধ্যে মতের মিল আছে, যার জন্য প্রমোদনাটা স্থবির হয়েছে। এখানে সাধারণত 600 হিয়ার যেটা প্রবাসীদের জন্য, সেটা সে প্রমোদনা দিয়ে প্রবাসীরা কিছুটা সুস্থতা আনলো, কিন্তু সেটা এই মুহূর্তের জন্য এখন এটা কিছুই হচ্ছে না, কারণ তাদের লাইবিলিটি খরচ অনেক বেড়ে গেছে। আরেকটা কথা হলো, আপনি জানেন ব্রাজিলের প্রবাসীরা কিন্তু সিজনাল ব্যবসা করেন, তারা সিজনাল ব্যবসার জন্য কিন্তু ইনভেস্ট করেন, কিন্তু সেই সিজনাল ব্যবসাটা এখন আর হচ্ছে না। যেমন গরমের সিজন চলে গেছে, শীতের সিজন চলে যাচ্ছে, সামনে ডিসেম্বর, যে ডিসেম্বরে একজন প্রবাসী লক্ষ লক্ষ টাকা, যেখানে 2 মাসে তারা সিজনাল ব্যবসা করে তারা এটা করেন এবং অর্থনৈতিকভাবে তারা নভেম্বর ডিসেম্বরকে বেছে নেন তারা যে ইনকামের প্রধান উৎসব হিসাবে। সেই নভেম্বর ডিসেম্বরে তারা কিন্তু ব্যবসা অনিশ্চিত হয়েছে, কারণ তাদের হাতে আর নতুন করে কোনো অর্থ আবার পুঁজি নাই যে ইনভেস্ট করার মতন। আমি মনে করি অন্যান্য দেশের যেমন প্রবাসীরা আছে, তাদের কিন্তু সরকার, তাদের দূতাবাসের কর্মকর্তারা তাদের কিন্তু ভালো মন্দ নিয়ে চিন্তা করেন এবং মার্কেটে বিভিন্ন জায়গায় তাদের কর্মকর্তারা আসে, তারা পর্যবেক্ষণ করেন এবং ব্যবসা বাণিজ্যের জন্য তারা যাতে দ্বিগুণ করতে পারে, ব্যবসা বাণিজ্য যাতে ভালো করতে পারে, তার টেকনিকগুলো তাদের সরকারের প্রতিনিধিরা আসি এখানে ব্যবহার করেন এবং যোগাযোগ করে প্রবাসীদের তাদের ব্যবসার সুযোগ সুবিধা বাড়িয়ে দেন এবং এটার জন্য তাদের দেশের থেকে তাদের কিছু ক্রেডিটে লোনও দেওয়া হয়। কিন্তু আমরা আমাদের বাংলাদেশের প্রবাসী যারা আছে তাদের এই ব্যাপারে শূন্যতা। এখানে কিন্তু তারা তাদের বিষয়টা ছাড়া আর তাদের চিন্তা করার মতন রাষ্ট্রভাবে দূতাবাস থেকে এই ধরনের কোনো আশ্বস্ত হয় নাই। দূতাবাস একমাত্র পাসপোর্ট নবায়ন ছাড়া আর কোনো কাজ এই পর্যন্ত আমাদের দূতাবাস এই পর্যন্ত কোনো প্রবাসী পেয়েছে বলে আমার জানা নাই। অনেক ধন্যবাদ জনাব মীর আহমেদ মিরু আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত সময় দেওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম প্রবাসী, আমাদের সাথে সংযুক্ত ছিলেন প্রবাসীরা। শেষ করব আজকের প্রবাস বার্তা, তবে তার আগে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো আরো একবার। বিদেশগামীদের জন্য করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক করলেও সব জেলায় করোনা পরীক্ষার ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে প্রত্যন্ত অঞ্চলের প্রবাসীরা। অবৈধ মাদক পাচারের অভিযোগে ইস্ট লন্ডনের বাসিন্দা 21 বছর বয়সী ওয়াসিম হোসেনকে 4.5 বছরের কারাদণ্ড প্রদান। এবং সৌদি আরবের মদিনায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আইয়ুব নামে চট্টগ্রামের সাতকানিয়ার এক বাংলাদেশি যুবক নিহত। এই ছিল এখনকার মতো প্রবাস বার্তা। আমাদের পরবর্তী বার্তা দেখার আমন্ত্রণ রইল। প্রবাসের সব খবর জানতে চোখ রাখুন জয়যাত্রা টেলিভিশনে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।